তো ভাই বাংলাদেশের জন্য তো একের পর এক মহা দুর্যোগ আসছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ যে ঘটনা ঘটেছে বাংলাদেশে কঠিনভাবে বাংলাদেশকে বলে দিচ্ছে যে তুমি আরেকটা বার যদি মানবাধিকার লঙ্ঘন করো তো তুমি তো গায়া ইউনুস তো গায়া। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আইসিসি কিংবা আপনার জাতিসংঘকে পাশ কাটিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস এবং এটার দায়ে ফেসে যাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস কিংবা সমন্বয়ক মোদি এবং ট্রাম্প বৈঠকের পরে যে আশা করা হচ্ছে যে মোদি এবং ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হবে 15 তারিখ। আর সেই 15 তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পুরো চিত্রটা 17 বছর পর জামাত ইসলামী রাজনীতিতে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। 17 বছর পর নির্বাচন কমিশনে জামাত ইসলামের নেতৃবৃন্দ, চমৎকার দৃশ্য। এক সময় কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী। এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। তো ভাই বাংলাদেশের জন্য তো একের পর এক মহা দুর্যোগ আসতেছে, বুঝছেন, একের পর এক মহা দুর্যোগ আসতেছে। তো 2 দিন আগে একটা ভিডিও করলাম না যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ যে ঘটনা ঘটেছে বাংলাদেশে কঠিনভাবে বাংলাদেশকে বলে দিচ্ছে যে তুমি আরেকটা বার যদি মানবাধিকার লঙ্ঘন করো তো তুমি তো গায়া ইউনুস তো গায়া। তো এরকম একটা বিশাল 133 পৃষ্ঠার একটা রিপোর্ট আপনারা দেখেছেন যেটা কিনা হিউম্যান রাইটস ওয়াচ থেকে প্রকাশিত হয়েছে। এখন হিউম্যান রাইটস ওয়াচ কি, কেন, কিভাবে, ভাই আপনারা যারা লুঙ্গিবের আন্দোলনে জানতো তারা এটা বুঝবেন না, তো যারা বুঝার তারা বুঝে গেছে। তো এই ভিডিওটা হলো সেই প্রসঙ্গে না। তো আপনারা যাই করেন না কেন মানবাধিকার এইসব ইস্যু যেগুলো আছে, বুঝছেন, এগুলো থেকে দূরে থাকেন। আর যা কিছু পারেন করেন, কিন্তু মানবাধিকার ইস্যু থেকে দূরে থাকেন। তো এখন আরেকটা মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছিল জাতিসংঘের আরেকটা রিপোর্ট। তো জাতিসংঘের যে 100 পৃষ্ঠা রিপোর্ট এই মাত্র গতকাল পাবলিশটি করেছে। সারা ওয়ার্ল্ডের জাতিসংঘের যত অফিস, আদালত, সদর দপ্তর যেখানে পাঠানো দরকার এই রিপোর্ট, এই গোপন রিপোর্ট যেখানে পাঠানো দরকার সেখানে পাঠিয়ে দিয়েছে। এবং এই রিপোর্টের একটা কপি আমাদের ট্রাম্পের হাতে এই মুহূর্তে এবং মোদির কাছে এই মুহূর্তে। তো এখন এতদিন গেল, প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস পর জাতিসংঘ কিন্তু এই প্রথম বাংলাদেশের এই সিচুয়েশনের উপর 5ই আগস্টে যে সিচুয়েশন ছিল বাংলাদেশে, 5ই আগস্টের সিচুয়েশন সহ এই যে ছাত্র জনতা যে বিপ্লব হইলো না, এই সিচুয়েশন, তারপর পরবর্তী যে ঘটনাগুলো হইলো, ওই যে বুলডোজার আক্রমণ, তো এইসব নানান ঘটনার উপর পর্যবেক্ষণ করে জাতিসংঘ থেকে প্রায় 100 পৃষ্ঠার বেশি একটা বিশাল প্রতিবেদন দেওয়া হয়েছে। যে রিপোর্ট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের হাতে এক কপি, মোদির হাতে এক কপি এবং আমাদের ইউনূস সাহেবের হাতে হলো আরেক কপি। তো সেই কপিতে কি বলছে? সেই কপিতে স্পষ্টভাবে বলে দিছে যে তোমার সাথে হাসিনার যত গন্ডগোলই থাক না কেন, এখানে তোমার মানে কি, মানে বাংলাদেশের মানুষের সাথে, আর হাসিনা হলো এক পক্ষ, আর বাংলাদেশের মানুষ হলো এক পক্ষ। তো তোমার সাথে হাসিনার যত গন্ডগোলই থাক না কেন তোমরা এটা কোর্টে মীমাংসা করবা। কিন্তু তোমরা যে বুলডোজার হামলা চালাইছো, আর জায়গায় যে ওই বাড়ি ঘর পুড়ে দিয়ে যেতেছো, তো এখানে যে মারামারি কাটাকাটিতে যে এই যে ছেলে পেলে গুলো মারা যাইতেছে, এটা তো ভাই কোনো ভালো কথা না। এটা তো কোনো ভালো কথা না। একটা রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা থাকে না, পুলিশ থাকেও নাই, সেনাবাহিনী রাস্তায় থাকেও নাই, যদি এই ধরনের পরিস্থিতি হয় তো সেটা তো ভাই রাষ্ট্রের সঙ্গে পড়ে না এবং সেই দেশের সরকার হলো প্রশ্নের মুখে পড়ে স্বাভাবিকভাবে যে তোমার তো সেই যে হইতেছে কি, তুমি নামে ডেমোক্রেটিক একটা কান্ট্রি লিডার, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি অর প্রাইম মিনিস্টার। তো তোমার দেশের এই অবস্থা কি লাগে? আর তুমি যদি এরকম করো, আমরা যে এই যে ক্ষয়রাতি ঋণ দেই বছরের বছর তোমাদেরকে, এ তো গায়া, তুমি আমাদের কথা শুনবে না, মানবাধিকার লঙ্ঘন হবে। আর মানবাধিকারের ব্যাপারে কিন্তু মিস্টার কিম, ওই যে উত্তর কোরিয়ার, তারপরে চায়নার ওই যে কিম জং ঝুং, তারপরে ওই যে আপনার রাশিয়ার যে পুতিন, আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এই যে যত ভালো মন্দ মিলে যত মানুষই থাকে না কেন, এই মানবাধিকার প্রশ্ন হলো তারা সবাই এক। এই মানবাধিকার প্রশ্ন হলো সবাই এক, সবাই তো কামটা খারাপ হয়েছে। তো যার ফলে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগই থাক না কেন, এই দুর্নীতি, হত্যা, গুম, তারপরে করাপশন যাই থাক না কেন, সব ফয়সালা হবে কোর্টে। একটা গণতান্ত্রিক দেশে এভাবেই হয়। কিন্তু মব জাস্টিসের নামে তারপরে বুলডোজার পাঠিয়ে দেওয়া, বুঝছেন, লুঙ্গি উড়ে আপনারা যেসব জায়গায় যে কামগুলো করছেন, এগুলো হলো আওয়ামী লীগের একটা পাতানো খেলা। এটা হলো আওয়ামী লীগের একটা পাতানো ফাঁদ, বুঝছেন। উড়ন্ত পাখিরে ধরার জন্য কি করে ওই গ্রাম বাংলার মানুষরা দেখবেন বিভিন্ন ধরনের ফাঁদ পাতে,
ক্ষেতের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। তো এই ইউনিট সরকারকে ধরার জন্য এবং এই বাংলাদেশের লুঙ্গিলা বাহিনীতে ধরার জন্য তো আমেরিকা একটা ফাঁদ পাচ্ছে। কারণ আমেরিকা যত ক্রাইম করে গেছে বুঝছেন, এই ক্রাইমে শেখ হাসিনার 100 বছর না 500 বছর বিচার দেওয়া সম্ভব, 50 বার ফাঁসি দেওয়ানো সম্ভব। এবং আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে, যে পাপ করছে, যে অন্যায় করছে, একটা টাকাও যদি দুর্নীতি করে থাকে, আত্মসাৎ করে থাকে, দেশের সাথে বেমানি নিমো হারামি করে থাকে, বুঝছে, নিমো হারামি করে থাকে, প্রত্যেকের 1 বছর 2 বছর না, শত শত বছর সাজা দেওয়া যায়, বুঝছে, বাংলাদেশে আইনি শত শত বছর সাজা দেওয়া যায়। তো আপনারা সেই পথে না গিয়ে সরকারকে সেটা করতে না করে চলে গেছেন লুঙ্গি উঠে গিয়ে আরেকজনের বাড়ি ভাঙচুর করতে গেলে। তো যা ঘটা তাই ঘটছে। এর আগের ভিডিওতে আমি সতর্ক করছি, বারবার আমি বলছি যে ভাই তোমাদের যদি কিছু বলার থাকে ইউনিসে গিয়ে বলো, ইউনিট সরকার প্রধান, ইউনিট সাহেব যা করার করবে, কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে যা করা করবে, এতে ওই হিউম্যান রাইটস ওয়াচের কিছু বলার নাই, জাতিসংঘের বলার কিছু নাই। এখন যে জাতিসংঘ এসে যে বাসটা দিছে আপনাদেরকে কেমন লাগতেছে বলেন? জাতিসংঘ এসে যে বাসটা দিছে এখন কেমন লাগতেছে? জাতিসংঘ তো বলতেছে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এবং এখন উল্টা কথা কিছু ঘুরা, কিছুদিন আগে বললো ছাত্র জনতা নির্যাতিত হইতেছে, 5ই আগস্টের আগে এরাই বলতো কিন্তু যে ছাত্র জনতা নির্যাতিত হইতেছে, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, হ্যামলেট বাহিনী, তারপরে গজারি বাহিনী, বৈঠালুগি বাহিনী, বুঝছেন, এরা এসে পিঠায় মেয়েরা খারখার করে দিতেছে, ছাত্র জনতাকে মেরে শেষ করে দিচ্ছে, ইভেন শুট আউট পর্যন্ত হইতেছে। এরাই যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল, এই হিউম্যান রাইটস ওয়াচ ছিল, জাতিসংঘ ছিল, এরাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এই ধরনের রিপোর্টগুলো একের পর এক দিয়ে গেছে। তো এখন মাত্র 6 মাসের ব্যবধানে তো আওয়ামী লীগ তো ভাই খুব মেধাবী একটা দল, আওয়ামী লীগ হলো মেধাবী একটা দল। ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে, বুঝছেন কি বলুন, ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে মনে একটা ন্যাংটা বাচ্চাও না। ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে যে 5 বছর একটা ন্যাংটা বাচ্চাও না, বুঝছেন, ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে 5 বছর একটা ন্যাংটা বাচ্চা না। তো যার ফলে কেমনে নাকানে চুবানি খাওয়াইতেছে দেখেন। প্রথম কিন্তু তারাই কিন্তু এই ফাঁদ পেতে দিছে, বুঝছেন, তো তারাই এই ফাঁদ পেতে দিছে, যাও বেটা আ যাও, তুমি हमको আক্রমণ করেগা, আ যাও, তুমি আমাকে অ্যাটাক করবে, আ যাও, আমরা তো চলে গেছি, তো তোমরা তো প্ল্যান করে আমরা চলে যাবো, আমাদের খালি বাড়ি ঘর থাকবে, তারপর তোমরা অ্যাটাক করবে, আর আমরা তো সেই সুযোগের অপেক্ষা আছি। ভাই আরে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশে নিয়ে গেছে। তাদের একটা বাড়ি কয় টাকার ফার্নিচার আছে, তাদের একটা বাড়িতে কয় টাকার ফার্নিচার আছে, 1 লাখ 2 লাখ 20 লাখ টাকার ফার্নিচার, 20 লাখ টাকার ফার্নিচার তো ভাই অনেক অনেক ফার্নিচার। তো এখন এই যে খালি বাড়ি থেকে হামলা টামলা করছেন, এটা ছিল আওয়ামী লীগের একটা জাল, এবং এই জালে আপনারা পাড়া দিয়েছেন, হিউম্যান রাইটস আপনাকে ধরছে। হিউম্যান রাইটস এর রিপোর্টের 1 সপ্তাহ পরে জাতিসংঘ এই রিপোর্ট দিয়ে দিল। রিপোর্টে বলো যে না, এই হামলা করতেছে, মানবাধিকার লঙ্ঘন হইতেছে। দ্বিতীয় জিনিস হলো আমেরিকা একটা রাজনৈতিক দল, সে চলে গেছে, ভালো কথা, তার বিচার আছে কোর্টের মাধ্যমে করবে। তোমরা যে তাদেরকে মারধর করছো, বাড়িঘর জ্বালাও পুরো করছো, এর জন্য তোমাদেরকে আমরা সাবধান করে দিলাম, যদি এগুলো বন্ধ না করো তাহলে জাতিসংঘ থেকে যত সাহায্য সহযোগিতা পাবে সব তো গায়া, পুরো কঠিন স্যাংশনের মুখে পড়বা। শুধু তাই না, এই যে আওয়ামী লীগ দলটা আছে, যে দলটাকে 2 দিন আগে এই জাতিসংঘ কিন্তু নানান ভাবে খারাপ রিপোর্ট দিয়ে এদেরকে খারাপ বলতো, অত্যন্ত খারাপ বলতো এই আওয়ামী লীগে, যে এরা নানান রকম অপকর্মের সাথে জড়িত, এরাই এখন পোল্টি মেরে দিছে। তো পোল্টি মেরে এখন কি বলতেছে যে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে বাড়ি ঘরে একটা হামলা হবে না, যা করবা কোর্টের মাধ্যমে করবে, এবং আওয়ামী লীগের রাইটস আছে বাংলাদেশে পলিটিক্স করার, আওয়ামী লীগের রাইটস আছে বাংলাদেশে পলিটিক্স করা, যদি পারো তারপরে তাদেরকে ঠেকাও, কিন্তু আইন কানুনের মাধ্যমে যেতে হবে। তোমরা জোর কইরা ওই কয়েকজন লোক একত্রিত হইয়া শাহবাগ মোড়ে আন্দোলন কইরা, প্রেস ক্লাবের সামনে মিটিং কইরা, তারপরে সোনারগাঁও হোটেলে ওই যে লাঞ্চ কইরা, ডিনার কইরা, তারপরে তোমরা আওয়ামী লীগে নিষেধ করবে, এ আর হচ্ছে না, বুঝছে, এটা সাফ ইউনুসকে জানিয়ে দিচ্ছে। তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই মোটামুটি যে বাংলাদেশে যত লুঙ্গি বাহিনী আছে আর বাংলাদেশে যত ছাত্র জনতা আছে, তারা তো পলিটিক্স প বুঝে না, তারা তো পলিটিক্সের প বুঝে না। আওয়ামী লীগ যেভাবে জাল ফাঁদছে, বুঝছে, প্রত্যেকে গিয়ে যে জালের ভিতরে পড়ছে, এবং আওয়ামী লীগ এখন জালটাকে মোটামুটি এমনি করে টানতেছে, খালি জালটা এমনি করে টানতেছে, এবং সেই জাল এখন আওয়ামী লীগের দিকে। এখন বন্ধ করেন, কোন মা কা লাল আছে, আওয়ামী লীগকে বন্ধ করেন, দেখি রাজনীতি করতে লেগা জাতিসংঘের উপরে টেকতে পারবে না। তারপরে আবার অনির্বাচিত একটা সরকার, নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, ইউনুস সাহেবের সে সাহস আছে না, করার মতো ক্ষমতা আছে নাকি, মানে লিগ্যাল রাইটস আছে, কিছুতে নাই, সে তো কোনো না পলিটিক্যাল পার্টি না, তাদেরকে তো আমরা ভোট দিয়ে সংবিধানের পার্টি না, একটা সমস্যা হয়েছে, এর জন্য এরা সাময়িকভাবে এখানে আছে। এত রাইটস নেই কারো এখন কাউকে বাদ দেয়, যদি বাদ দিতেই চাইতো, একে নিষিদ্ধ করতেই চাইতো, বা এই আওয়ামী লীগ দলটার ও যে অন্যায় করে গেছে সেটা বিচার করতে চাইতো, অনেক সুযোগ ছিল ইউনুসের। ভাই আমার মাথা খারাপ হয়ে যায়, বুঝছেন, ইংলিশ সাহেব মাথাতে কান্নাকারি করে না, যে এদেরকে ভাই যত অপরাধ করছে এরা, যদি সুষ্ঠু বিচার হয় তাহলে এক একজনের 100 বছর করে সাজা দেওয়া সম্ভব, যে তারা সারা জীবন সাজা খাইছো, ভাইরা হিসাবে পরে নির্বাচন করা সম্ভব না। যে ইলিয়াস সাহেব যে বলে এটা ঠিকই বলে, বুঝছেন, তা আমারও মাঝে মাঝে মানে প্রেশার উঠে যেগুলো চিন্তা করলে, এত সুযোগ ছিল যারা কিনা দেশের সাথে অন্যায় করে এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ইউরোপ আমেরিকা ঘুরে ফেলাইছে, তাদেরকে বিচার করে এরকম একটা সুযোগ ছিল একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, যে এই পারো না ওই পারো না, কারো পক্ষে না, একেবারে ছাত্র জনতা আইডা দাঁড় করাইছে। তো তার তো ভাই একটা বিরাট সুযোগ ছিল, কিন্তু শেষ পেন আপনার পেলেন একটা ঠেঙ্গা,
শেষ পর্যন্ত আমরা পেলাম কি একটা হলো ঠ্যাঙ্গা, বিচার আছে তো কিছুই নাই। ওই সালমান এফ রহমানের ধরে নিয়ে যায়, সে বলে নীলক্ষেতে কারে মারতে গেছে। কি বিশ্বাস করবে ভাই? সালমান এফ রহমানের মতো লোক 1000 কোটি টাকা লুটপাট করছে, সেটা ঠিক আছে, সে একটা বাস নিয়ে আর নীলক্ষেতে গিয়ে মাইটপুট করতে গেছে একটা হকার সাথে। আপনি বিশ্বাস করবেন? আমি বিশ্বাস করবো নাকি? দেশ বিদেশের যত লোকজন আছে আইন আদালত বলে তো ভাই কিছু আছে নাকি? এখনো তো আছে, বাংলাদেশের রাতে দেশে আছে। তো তারা যখন এই ঘটনাগুলো দেখবে হাসবে, বুঝছেন, হাসবে, তবে এগুলো কি হইতেছে না, এগুলো কি হইতেছে বাংলাদেশে? এরকম একটা মিথ্যা কথা, তো এটা তো ভাই আমরা একটা নাইটা বলা পারো বুঝে। কিন্তু বাংলাদেশের আইন প্রশাসন যারা আছে, যারা কি ইউনিট সরকার চালাইতেছে, তারা এটা বুঝতেছে না, তারা এটা মানে চালিয়ে যেতেছে, চলতেই থাকুক। তো যাই হোক ভাই, মোদী সাহেব এখন 36 ঘন্টা সফরে আমেরিকাতে রয়েছে। 36 ঘন্টা সফরে আমেরিকাতে এখন কে? মোদী সাহেব। এবং মোদী সাহেব আমেরিকাতে যখন গতকাল আমেরিকার মাটিতে পাড়া দিচ্ছে, তারপরই কিন্তু জাতিসংঘ এই রিপোর্টটা দিল, আজকে বাংলাদেশের পত্র করতে গেলে সয়লাম। তো ঘটনা এটা যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, এটা আমার প্রি অ্যাসাম্পশন, বুঝছেন, আমার একটা ধারণা আর কি, বুঝছেন, কনফার্ম না, কারণ কনফার্ম হইতে হলে আরো একটু ওয়েট করতে হইব। সেটা হলো যে মোদী সাহেব হলো বাংলাদেশে, মোদী সাহেব আওয়ামী লীগ সরকার হলো বাংলাদেশে মোদী সাহেবের এজেন্ট। কারণ মোদী সাহেবকে যত খারাপ আপনারা বলেন কেন, সে কিন্তু দেশপ্রেমী। মোদী যা কিছু করছে তার পকেটে পয়সা ঢোকানোর জন্য না। মোদীর কোনো ইউরোপ, আমেরিকা, কানাডাতে মোদীর কোনো বাড়ি গাড়ি কিচ্ছু পাবেন না ভাই, কিচ্ছু পাবেন না মোদী। তো এখন মোদী যা করতেছে তার দেশের জন্য করতেছে, সে তো একজন দেশপ্রেমিক। মোদী তো একজন দেশপ্রেমিক, আমার কাছে সে আমার চরম শত্রু, খুব খারাপ একটা লোক মোদী, কিন্তু সে তার দেশের জন্য যা কিছু করছে সে তার দেশের জন্য করছে। সে একজন দেশপ্রেমিক, তার দেশে যে 140 কোটি মানুষ আছে চোখের মণি। কথা তো সত্যি ভাই, কথা তো সত্যি। তো এখন কেন যে সে যা করছে দেশের জন্য করছে, সে বাংলাদেশের এটা করে তো সে আর করেনি, তার পকেটে পয়সা করে নিয়ে একদম বেগমপাড়ায় বাড়ি ঘর করেনি, সুইস ব্যাংকে পয়সা করেনি, সিঙ্গাপুরে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করেনি, সে যেগুলো করেনি দাঁড়িয়ে গেছে না। সে যা করছে তার দেশের জন্য করছে। যত ট্রেড মানে আনফেয়ার যত ট্রেড কন্ট্রাক্ট হয়েছে বাংলাদেশের সাথে, এই যে বাণিজ্য চুক্তি মুক্তি যা কিছু আছে সব ভারতের সাথে গেছে, এই জন্যই তো আমরা ক্ষুব্ধ। তা আমাদের পলিটিশিয়ানরা, আমাদের দুর্নীতিগ্রস্ত এইসব বাটপার পলিটিশিয়ানরা আমাদের সাথে বাটপারি বেইমানি করছে, এটা তো ভাই আরেক দেশের সরকারকে আমরা দায়ী করতে পারি না। আর সেই দেশের সরকার সেই দেশের সাথে নিমুখামি করেনি, মোদী তো তার ভারতের সাথে নিমুখামি করেনি, মোদী যা কিছু করছে তার দেশের জন্য করছে। বারবার আমি একই কথা বলতেছি। আর আমাদের দেশে যত বাটপাররা ছিল তারা আমাদেরকে পাঙ্খা করে রাস্তায় ভিক্ষা থাল দিয়ে বসাই দিয়েছে। তো এখন খেয়াল করেন, এই মোদীর এতগুলো কাজ করে যেতে পারছে এই কারণে, কারণ বাংলাদেশে তার এজেন্ট ছিল আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর শেখ হাসিনা তো নাই, আওয়ামী লীগ প্রধান হলো শেখ হাসিনা। এখন শেখ হাসিনা হলো এই সে আছে, মোদী সাহেবের মেহমান হয়ে আছে। এখন ভাই যতই পয়সা থাক না কেন, একজন মেহমানকে আপনি কতদিন ভয় ভয় খাবে? আমার কাছে মাঝে মাঝে এটা মনে হয় মোদী সাহেব টায়ার্ড হয়ে গেছে, শেখ হাসিনাকে যে এতদিন বসে বসে খাইতেছে, 6টা বার তো কম সময় না, খায় তো ডাল ভাত তো খায়, ডাল ভাত তো খায়, তো পয়সা তো খরচ হইতেছে, ভারতের পয়সা তো খরচ হইতেছে। তো এখন মোদী সাহেব চাইতেছে তাড়াতাড়ি রিইনস্টেট করার জন্য, পুনর্বহাল করার জন্য হাসিনাকে বাংলাদেশে। তো এখন মোদী সাহেব যে গতকাল এসে গেছে, আমেরিকাতে আসলো ট্রাম্পের সাথে প্রথম দ্বিপাক্ষিক বাইলেটারাল ডিসকাশন করার জন্য। তো সেখানে খেয়াল করেন, মোদী সাহেব যেই মাত্র আমেরিকাতে পাড়া দিয়েছে সেই মাত্র জাতিসংঘ কি করলো, এই রিপোর্টটা দিয়ে ইউনুসকে বাদ দিয়ে দিল যে এই চিন্তা বাদ দাও, তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, বরঞ্চ তাড়াতাড়ি নির্বাচন দাও, এবং আওয়ামী লীগের একটা নেতা কর্মী যদি আহত হয়, মারপিটের শিকার হয়, তা তোম তো গায়া। এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের জন্য বলছে আর কি, যে কোনো রাজনৈতিক যাতে হাঙ্গামা যাতে না হয়, কারো বাড়ি ঘরে যাতে আক্রমণ না হয়, কারো উপরে যাতে একটা ফুলের টোকা না পড়ে। আমরা যাদের সঙ্গে লোকজন আছে সরাসরি গিয়ে সেগুলো পর্যবেক্ষণ করবো, এবং মিস্টার ইউনুস তুমি এগুলো দেখবে, আর যদি না করতে পারো তাই তো তুমি একের পর এক স্যাংশন দেবো, তোমার আমি একের পর এক স্যাংশন দেবো। তো ভাই ইউনুসের আর তো কোনো উপায় নেই, যেটা সুযোগ ছিল 6 মাসে ইউনুস সাহেবকে হেলা ফেলা এই সময়টাকে হারাইছে। সে তো ওই কোথা থেকে আমি যাই না, যমুনাতে থাকে নাকি, রাষ্ট্রীয় বাসভবন যমুনা না, ভুলে লিখে দিন কমেন্টে। তো সে তো ভাই খাইয়ে দেওয়া বৃদ্ধ মানুষ, বুঝছেন, ওই সারাদিনে মনে হয় উনি তো সকাল 9টা থেকে 5টা তার ডিউটি করার কথা, সরকারি ডিউটি করার কথা। আমার তো মানে বাকি বেশিরভাগ সময় উনি ঘুমাই কাটায় দেয়। কি হইতেছে দেশে, কেমনে হইতেছে, কি করা যায়, এগুলো নিয়ে তার কোনো তোড়জোড় আছে বলে আমরা তো পত্রপত্রিকা খুব একটা দেখি না। তো যার ফলে বিশাল যে একটা সুযোগ ছিল 6 মাস, এই হিউম্যান রাইটসের রিপোর্ট আসার আগ পর্যন্ত, জাতিসংঘের রিপোর্ট আসার আগ পর্যন্ত ইউনিয়ন সরকার চাইলে একেবারে প্রত্যেকটা অপরাধের, আওয়ামী লীগের যত নেতা কর্মী রয়েছে প্রত্যেকটা ব্যক্তির অপরাধের কর্মকাণ্ডে ডিটেলস করে উনি কোর্টের মাধ্যমে 6 মাসও তো ভাই সময় লাগে না, এগুলো স্পেশাল কোর্ট বসে এগুলো সাক্ষী প্রমাণ হাজির টাজির করে কোর্টের মাধ্যমে এগুলোকে এদেরকে শাস্তির আড়ায় আনতে পারতো, যা কিছু করার, কিন্তু কিচ্ছু আনি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার ধারে কাছে ইউনিট সরকার নাই। তো এখন আর যা এখন পার্টি বেড়ে গেছে, এখন পুরো আওয়ামী লীগের বাহমে চলে এসেছে, বুঝছেন, ইউনিট সরকার এখন পুরো আওয়ামী লীগের বাহমে চলে এসেছে। আওয়ামী লীগের বাহমে ইউনিট সরকার চলে আসে মানে সারা বাংলাদেশের মানুষ চলে আসে, কারণ আমরাই তো ছাত্র জনতার ইউনিট সরকার বানাইছে। আর আমাদের নেতা যদি আওয়ামী লীগের বাহমে চলে যায়, ভাই আমাদের তার কিছু করার নেই, আপনারা কি করবেন? তো এখন যে ট্রাম্পের, মোদি গিয়ে বলছে ট্রাম্পের যে বস, এই যে বাংলাদেশের শেখ হাসিনা আছে, আমার খুব প্রিয় মানুষ, শেখ হাসিনা আমার খুব প্রিয় মানুষ,
বাংলাদেশের কিছু শৃঙ্খল লোকজন এমনি করেই বুঝেছে, বাংলাদেশের কিছু শৃঙ্খল লোকজন মোল্লা টোল্লা আছে বুঝছেন, তারা গিয়ে আন্দোলন কইরা এই সেটা পাঠাইছে, শেখ হাসিনা সরকার থেকে উৎখাত করছে। এখন শেখ হাসিনা আমরা রাখছি 6 মাস ধরে রাখছি, ডাইল ভাত খাওয়াইতেছি, এমনি তো চলতে বাইরে বস। আপনি তো আমার বন্ধু, কিছু একটা করেন, আমার কথা তো কেউ শুনতেছে না, আমার কথা তো কেউ শুনতেছে না, শুনলে আপনার কথা শুনবে। তা আপনি একটু কর না, ওই হিউম্যান রাইটস ওয়াচের একটু কর না, জাতিসংঘে একটু বলে টোলা দেন। জাতিসংঘের মোড়ল কিন্তু আবার ট্রাম্প, তো বলে টোলা দেন। যা আবার তাই হয়েছে, আমার মনে মোদী সাহেব এটি বলছে, যার ফলে এতদিন জাতিসংঘে রিপোর্ট দিল। আর মোদী সাহেব ট্রাম্পের সাথে যেদিন দেখা করতে গেল, তার কয়েক ঘন্টা পরে এই রিপোর্ট দেওয়া হলো, ওই একটা রিপোর্ট ধরাই দিয়েছে হলো ইউনুস সাহেবকে। আর যা বলা তো বললাম, সেই রিপোর্টে কি আছে। তো এখন খেয়াল করে দেখেন, তো শেখ হাসিনা গিয়ে বিচার দিচ্ছে মোদির কাছে, মোদি গিয়ে বিচার দিচ্ছে ট্রাম্পের কাছে, ট্রাম্প অ্যাকশন নিচ্ছে। ট্রাম্প তার 7 নৌ ভর পাঠাবে না বাংলাদেশে, ট্রাম্প হলো চামের উপরে মারছে বুঝছেন, চামের উপরে মারছে। সে ট্রাম্প যখন কাউরে মারে এমন জায়গায় বাড়ি দেয় বুঝছেন, বাড়ি আপনি খাবেন কিন্তু ফুলে যে গেছে বুঝছেন, ওটা দেখাইতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। আপনাকে বাড়ি একটা দিবে বুঝছেন, বাইরে পাশা লাল করে দিবে, কিন্তু পাশা খুলে আপনি দেখাতে পারবেন না যে আপনার ওই জায়গায় লাল হয়েছে, কিন্তু ব্যথা আপনি পাবেন। তো ট্রাম্প হলো এরকম চামের উপরে মারে। তো এখন ট্রাম্প তার 7 নৌ ভর বাংলাদেশে পাঠাবে না, আর ইউনুসে ফোন করে ধমকাইবো না। ট্রাম্পে কি করছে, চামের উপরে হিউম্যান রাইটস ওয়াচে লাগাই দিছে, জাতিসংঘে লাগাই দিছে যে মারো স্যাংশন। কথা শুনে নেওয়া যাইব কই? ইউনুস সাহেবের কোনো উপায় নাই এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টকে প্রত্যাখ্যান করা, জাতিসংঘের রিপোর্টকে প্রত্যাখ্যান করা। ইউনুস সরকারের কোনো ওয়ে নাই। এটা পারলে, যদি এটা মোকাবেলা করতে পারতো, এই ডিক্টেটর শেখ হাসিনাই পারতো। 17 বছর পর জামাত ইসলামীর রাজনীতিতে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। 17 বছর পর নির্বাচন কমিশনে জামাত ইসলামীর নেতৃবৃন্দ, চমৎকার দৃশ্য। এক সময় কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, দেলোয়ার হোসেন সাইদি এরা যে নির্বাচন কমিশনে যেতেন, নিবন্ধন সংক্রান্ত বা নানান বিষয়ে বৈঠকে নির্বাচন কমিশনে ডেকেছিল, দ্যাট ওয়াজ এন্ড। তারপরে আর সেই সুযোগ হয়নি। এক পর্যায়ে তো নির্বাচন কমিশন জামাতকে নিবন্ধনে বাতিল করে দিল। অবশেষে সেই অধ্যায়ের সমাপ্তি, নতুন অধ্যায়ের শুরু। জামাত ইসলামের একটা প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে গিয়েছে, তারা সাক্ষাৎ করেছে, অনেকগুলো প্রস্তাবনা দিয়ে এসেছে, এবং জামাত যে প্রস্তাবনা দিয়ে এসেছে এবং কিছু সাফ কথা নির্বাচন কমিশনকে বলে এসেছে, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণ নিয়ে আসবে এবং নতুন ঘটনা ঘটাবে। এদিক থেকে জামাত ইসলামের প্রস্তাবনাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, কয়েকটা দিক। জামাত যেটা বলছে, ভোটের জন্য নিবন্ধনের প্রয়োজন নেই মনে করে জামাত, এটার কয়েকটা অর্থ হতে পারে। হ্যাঁ, এটা থিওরিটিক্যালি চমৎকার কথা। এই নিবন্ধন প্রসেস, অমুক তমুক, এগুলো গণতন্ত্রের বিকাশে বাধা। নিবন্ধিত দলও তো একটা সিট পায় না, নিবন্ধিত দলের কোথাও জামানত রক্ষা হয় না, এটা হয় না? হয়। অথবা নিবন্ধন কি ধুয়ে পানি খাবে নাকি? অনিবন্ধিত দল অনেক বেশি ভোট পায়। সাপোজ জামাত ইসলামের নিবন্ধন ছিল না, তাতে কি হয়েছে? জামাতের লোকজন নির্বাচন যখন করতে চেয়েছে, করেছে না? কোনো সমস্যা হয়েছে? তারা ভোট পেয়েছে না? অথচ জামাত তখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ছিল। নিবন্ধন জিনিসটা একটা ফালতু জিনিস, এগুলো কোনো উপকারিতা নেই। বরং এই আইনি জটিলতায় রাজনৈতিক দলগুলো আরো হয়রানির শিকার হয়। নতুন নতুন দল প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের বিকাশে নতুন দল নিঃসন্দেহে প্রয়োজনীয়। নতুন ধারা রাজনীতি, এগুলোর পথে একটা বাধা এই নিবন্ধন সংক্রান্ত জটিলতা। এটা হাসিনার বা ভারতের সৃষ্ট ছিল। 111 সরকার এটা কায়েম করেছিল, এটা কোনো গণতান্ত্রিক সরকার এই সিস্টেম ইন্ট্রোডিউস করেনি। অর্থাৎ জামাতের যে এই দাবি যে ভোটের জন্য নিবন্ধনের প্রয়োজন নেই, এটা শতভাগ সঠিক, আমরা এর সাথে একমত। তবে এখানে আরেকটা দিক থাকতে পারে, সেটা হচ্ছে যে জামাত ইসলামের নিবন্ধন নিয়ে জটিলতা কিন্তু কাটেনি। এখনো জামাত নিবন্ধন ফিরে পায়নি কোর্টের রায়। এর মানে এটা নিয়ে কোনো জটিলতা আছে বলে জামাত হয়তো মনে করে, যে কারণে নিবন্ধন ইস্যুর বিরোধিতা জামাত করছে। থিওরিটিক্যালিও যৌক্তিক এবং এটা হতে পারে। তবে এই বিষয়টা আমরা যেটা বলতে চাই, দেখেন, জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়া কোর্টের রায়ের মাধ্যমে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়া, এগুলো লিগাল কোনো বিষয় হিসেবে আমরা দেখতে চাই না, এগুলো পলিটিক্যাল বিষয়। সরকারকে চাপ দিয়ে পলিটিক্যালি নেগোসিয়েট করে ওটা 1 সপ্তাহের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করা এবং নিবন্ধন ফিরে পাওয়া সম্ভব। এখানে জামাতকে এখনো নিবন্ধন না দেয়া, খুব স্লো গতিতে শুনানি হওয়া, রেস্টোর হয়েছে, এগুলোর মধ্যে ডিপ স্টেটের কোনো খেলা থাকতে পারে বা কোনো দীর্ঘ পরিকল্পনার অংশ হতে পারে জামাতের নিবন্ধনটা ঝুলিয়ে রাখা। এই জন্য জামাত হয়তো নিবন্ধন ইস্যুরই বিরোধিতা করছে। আমরাও নিবন্ধন সিস্টেমটা উঠিয়ে দেওয়ার দাবি করছি। ছাত্রদের নতুন এক বা একাধিক দল আসছে, নিবন্ধনের কোনো প্রয়োজন নেই। নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলের নিবন্ধনের প্রয়োজন নেই বলে মনে করে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, আগে যেভাবে ভোট হতো সেভাবেই ভোট হোক, রাইট? কোনো প্রয়োজন নেই। নিবন্ধন প্রথা চালু হওয়ার ফলে আলাদা কোনো উপকার হয়েছে গণতন্ত্রের না রাজনীতির? আর নিবন্ধন সিস্টেম যখন ছিল না তখন কি এমন ক্ষতি হতো নিবন্ধনের অভাবে? কিচ্ছু না, এগুলো ফালতু।
বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশন সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন গোলাম পরোয়ার। তিনি জানান, নির্বাচন কমিশনকে 23টি প্রস্তাব দিয়েছে জামাত ইসলামী। এই 23টি প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রস্তাবগুলো রাজনীতিতে মানে বিএনপির পাল্টা অনেক প্রস্তাব এখানে আছে, যে বিএনপি যে দ্রুত নির্বাচন অথবা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য পাগল হয়ে যাওয়া, এগুলোর পথে এক ধরনের বাধা সৃষ্টি হতে পারে। কারণ জামাতের দাবি এখন গণমানুষ এবং ছাত্ররা যে দাবি করছে জামাতের দাবি সেটা। বিএনপি সুরে জামাত অফিসিয়ালি কথা বলছে না, ব্যক্তিগতভাবে দুই একজন জামাত নেতা বলে থাকতে পারেন। গোলাম পরোয়ার বলেন, সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামাত ইসলামী, তা না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় নির্বাচন আগে হোক, আমরা জনগণের আকাঙ্ক্ষা সমর্থন করি। আর বিএনপি কি বলে দিয়েছে? হ্যাঁ, সরকার জরিপ করেছে, 65% মানুষ মতামত দিয়েছে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। দেখেন, এখানে জামাত ইসলামের একজন নেতা, আমি নাম বললাম না, তিনি ছিলেন এখানে। তিনি ওই বললাম না, তার স্বভাবই হচ্ছে বিএনপি সুরে কথা বলার। তিনি বলেছিলেন যে আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কিংবা নির্দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন নজির নাই। প্রথম আলোর সাথে বলেছিলেন, মানে বিএনপিকে সমর্থন করা তার একটা অভ্যাস। কিন্তু না, জামাতের অফিসিয়াল স্ট্যান্ড দেখেছেন না, জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, ছাত্ররা চায়, সবাই চায়, জনগণ চায়, জন আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সবচেয়ে উপরে। জনগণের চাওয়ার উপর তো কোনো কথা নেই। এখন বিএনপি এখানে এতটা অ্যান্টাগনিস্টিক, তারা বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে তারা নির্বাচন অংশগ্রহণ করবে না, এটা নিয়ে আলাদা আলোচনা করবেন। মানে রাজনীতিতে যে বড় কিছু ঘটতে যাচ্ছে এবং বিএনপির উল্টো দাবি করলো, এবং সরকার চায়, জামাত চায়, ছাত্র চায়, জনগণ চায়, বিএনপি চায় উল্টোটা। এর মানে সামনে রাজনীতিতে কিছু ফাটাফাটি আছে, অপেক্ষা করেন। ইসিকে দেওয়া প্রস্তাব নিয়ে গোলাম পরোয়ার জানান, আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামাত। 91 অনুচ্ছেদে পুনর্বহালের মাধ্যমে ভোট বাতিলের ব্যবস্থা পুনর্বহাল দাবি জানানো হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দল নিবন্ধন আইনের শর্ত শিথিল করার প্রস্তাব, নিবন্ধন সিস্টেমটা বাতিল করে দিলেই পারে। এটা নিয়ে ভাবছে, এটা নিয়ে ভাবছে, কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বা সংস্কার কমিশনে বলেছে। এখন দর্শক, এখানে আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা কিন্তু বিএনপির উল্টো দাবি। এখানে জনগণ আনুপাতিক প্রতিনিধিত্ব চায়, ছাত্ররা চায়, চরমোনাই চায়, অধিকাংশ রাজনৈতিক দল চায়, এমনকি সংস্কার কমিশনও চায়, বিএনপি চায় না। এটা নিয়েও রাজনীতি অনেক অঘটন ঘটবে। অর্থাৎ নির্বাচন হবে দেশে, এত সহজ নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের তো কোনো খবরই নেই, জামাত বলে একটা, বিএনপি বলে একটা। এ সময় গোলাম পরোয়ার দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনে জামাত ইসলামীর ইন্টারভিউ না দেওয়ার তথ্য সঠিক নয়, এটা আলাদা বিষয়, এটা নিয়ে আলাদা আলোচনা করেছি। বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে এক প্রশ্ন জবাবে গোলাম পরোয়ার বলেন, বিএনপির সঙ্গে মতভেদ থাকতেই পারে, এটা বিউটি অফ ডেমোক্রেসি, সুন্দর, এবং এটা মেনে নিতে হবে। বিএনপির সাথে মতবিরোধ থাকবে এবং এটা অনিবার্য বাস্তবতা। গোলাম পরোয়ার বলেন, আমরা 300 আসনে ভোট করব, সব আসনে প্রার্থী প্রস্তুত করে যাচাই বাছাই শেষ জানানো হবে। এখানে আর একটা বিষয় স্পষ্ট যে জামাত ইসলামী বিচারের আগে নির্বাচন চায় না। আগে বিচার, সংস্কার এবং বিচারের আগে জামাত নির্বাচন চায় না, এটা সব জানিয়ে দিয়ে এসেছে। অতএব দর্শক, এই 17 বছর পর নির্বাচন কমিশনে জামাত ইসলামের এই বৈঠক রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে আসবে। আগামী দিনে হিসাব নিকাশ এত সহজ নয়। এবং পরিশেষে দর্শক, আরেকটা কথা বলি, আমরা যেহেতু নিবন্ধন সিস্টেমটারই বিরোধিতা করছি এবং জামাত ইসলামীও নিবন্ধন সিস্টেমের প্রয়োজনীয়তা দেখে না, তার সপক্ষে আর দুইটা যুক্তি দিই। দেখেন, নিবন্ধন এটা যে ভুয়া, ফালতু, তার প্রমাণ হচ্ছে 5 আগস্ট পট পরিবর্তনের পর এখন পর্যন্ত জামাত ইসলামের নিবন্ধন নেই, কিন্তু বাংলাদেশের রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে কারা? নিবন্ধনহীন জামাত ইসলামী। এমনকি বিভিন্ন সার্ভেতে জামাত ইসলামী অলরেডি ক্ষমতায় চলে গিয়েছে, যদিও বিষয়টা এত সহজ নয়। অ্যাটলিস্ট সেকেন্ড, এতে তো কোনো সন্দেহ নেই। হাসিনা পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান যাদেরকে ডেকেছে তাদের মধ্যে সবার আগে নাম বলেছে জামাত ইসলামীর আমিরের। এর মানে এই নিবন্ধন ধুয়ে পানি খায়। নিবন্ধনহীন দল এখন ক্ষমতায় যায়, নিবন্ধনহীন দল এখন সবচেয়ে বড় দল। জনগণের আকর্ষণে নিবন্ধনহীন দল জামাত ইসলামীর প্রতি। আর এখন পর্যন্ত দলই গঠিত হয়নি, কিন্তু তাদের আকর্ষণ, জনগণের আকর্ষণ তাদের প্রতি, ছাত্রদের। তাহলে নিবন্ধন দিয়ে কি করে? এই নিবন্ধন যে অকার্যকর, ভুয়া, ফালতু, এর যে কোনো গুরুত্ব প্রয়োজনীয়তা নাই, নিবন্ধন থাকা না থাকার যে কিছু নাই, এটা যে হাসিনা জামাতকে হয়রানি করার জন্য। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এর ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আইসিসি কিংবা আপনার জাতিসংঘকে পাশ কাটিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস, এবং এটার দায়ে
ফেসে যাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস কিংবা সমন্বয়ক এবং মিস্টার মাস্টার মাইন্ড যে বা যারা আছে প্রত্যেকটা ব্যক্তিকে ফেসে যাচ্ছে কিভাবে। আপনারা অনেকেই জানেন যখন নাকি আমাদের বাংলাদেশে জুলাই মাসে গণহত্যা হয় কিংবা বিশেষভাবে 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালে সরকার আপনার যে সমস্ত অরাজকতার সৃষ্টি চালায় বাংলাদেশে 10 থেকে 12 দিন যেভাবে পুলিশ গণহত্যা করে, থানা লুটপাট করে এবং আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম করে কিংবা গণহত্যা করে, তাদের বাড়িঘর লুটপাট করে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, সংখ্যালঘুদের উপরে আপনার অত্যাচার, সমস্ত কিছুর হিসাব আপনার চাইছে এই জাতিসংঘ। তাহলে ডক্টর ইউনূস ফেসে যাচ্ছে কিভাবে? দর্শকরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটার প্রথম হচ্ছে যখন নাকি 5 আগস্টের পরে আপনার শেখ হাসিনার পতন হয়, তখন কি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার যে আইসিসি আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে, যা আপনার আইসিসির যে আপনার প্রধান যে আছে মিস্টার আপনার করিম, হ্যাঁ, তিনি হচ্ছে ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব এবং এই বন্ধু বান্ধবের সুবাদে ডক্টর ইউনূস কি জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে সহায়তা চায়, এটার গণহত্যার বিচারের দাবি জানায়। ঠিক তাহলে এখন কেন ডক্টর ইউনূস পাশ কাটিয়ে যাচ্ছে কিংবা তিনি কেন ফেসে যাচ্ছে? এটার প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক আইসিসি যে ট্রাইব্যুনাল আছে, এটার যে আপনার মেন যে গুড়াটা বা যে মেন যে ব্যক্তিটা, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধু মিস্টার করিম খান কিংবা আপনার জাতিসংঘের যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে, ওইটার যে আপনার চিফ প্রসিকিউটর আছে, উনিও কি অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধু বান্ধব। তাহলে আসলে ফেসে যাচ্ছে কিভাবে? সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্ষমতায় আসে, এই আপনার মিস্টার করিম থেকে কিংবা যে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আপনার যে চিফ প্রসিকিউটর আছে, সবাইকে ব্যান করে দেয় এবং সবাইকে আইনের আওতায় আনে এই আপনার ডোনাল্ড ট্রাম্প। তাহলে ফেসে কিভাবে যাচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকাররা? সেটি হচ্ছে জাতিসংঘের কাছে যখন নাকি 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার দরখাস্ত করে আপনার সঠিক বিচারের দাবি জানায় কিংবা এই গণহত্যার বিচারের দাবি জানায়, ঠিক তখনই জাতিসংঘ আপনার প্রশ্ন করে যে জুলাই মাসে কিংবা 5 আগস্টের পরে বাংলাদেশে যেভাবে থানা পুড়িয়ে দেয়, পুলিশ গণহত্যা করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি পুড়িয়ে দেয় বা তাদেরকে গণহত্যা করে, তাহলে এটার বিচার কেন হবে না? মানে টোটালি তিনি মানে 5 আগস্টের পরে যেভাবে গণহত্যা করছে, মব জাস্টিস করছে, বাংলাদেশে কে মনে করেন জ্বালিয়ে পুড়ে একটা জঙ্গি হামলা করছে, এটা টোটালি পাশ কাটিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন জাতিসংঘের প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতেছেন যে আপনাদের উপরে অত্যাচার করছে বা আপনাদের ছাত্রদের উপরে গণহত্যা চালাইছে, তাহলে 5 আগস্টের পরে আপনারা যে থানা পুড়িয়ে দিচ্ছেন, পুলিশ গণহত্যা করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা গণহত্যা করছেন কিংবা তাদের বাড়িঘর লুটপাট করছেন কিংবা এখন পর্যন্ত এটা চলমান, কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে অত্যাচার, লুটপাট, বাড়িঘর মানে হামলা বিভিন্ন প্রতিষ্ঠানে, এটার বিচার কেন আপনি দিচ্ছেন না? মানে ডক্টর ইউনূস আপনার এই 5 আগস্টের পরে যে গণহত্যা চালাইছে, যে জঙ্গি হামলা চালাইছে, টোটালি কি জাতিসংঘের কাছে এটা একদম নাই বানায় ফেলাইছে। এবং জাতিসংঘ আরেকটা মজার বিষয়, সেটি হচ্ছে জাতিসংঘ আরেকটা প্রশ্ন করে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার যে আপনার আইনমন্ত্রী আছে ডক্টর আপনার আসিফ নজরুল, উনি কেন 5 আগস্ট থেকে আপনার 11 থেকে 12 আগস্ট পর্যন্ত আইন করে কি কেন আপনার এটাকে নিষেধাজ্ঞা করে দিল যে আপনারা এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো জিডি করতে পারবেন না, সমন্বয়কদের বিরুদ্ধে কেউ কোনো থানায় মামলা করতে পারবে না এবং মামলা যে করতে যাবে তাকে গ্রেফতার করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে। কেন কেন এটাকে বন্ধ করে দেয়, আইন করে বন্ধ করে দেয়? অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস যখন নাকি দেখলো যে আইসিসির প্রধান আপনার এই মিস্টার করিম খানকে ব্যান করে দিছে কিংবা আইনের আওতায় আনতেছে এই ডোনাল্ড ট্রাম্প, এবং যে আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর আছে ওনাকেও ব্যান করে দিছে কিংবা ওনাদের যে সম্পত্তির টাকা পয়সা বাড়িঘর সমস্ত কিছু বাজেয়াপ্ত আপনার করে নিচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই কি আপনার ডক্টর ইউনূস 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেয়, শু করে তিনি ইউটার্ন নিয়ে নেয় আপনার জাতিসংঘের কাছ থেকে। এখন জাতিসংঘ থেকে প্রতিনিয়ত ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে যে 5 আগস্টের পরে যে গণহত্যা, পুলিশ হত্যা এবং থানা জ্বালিয়ে পুড়িয়ে কিংবা লুটপাট করা, থানা থেকে অস্ত্র লুটপাট করা, এটা কেন এই অন্তর্বর্তীকালে সরকার বিচার দিচ্ছে না? এখন আপনার জাতিসংঘ থেকে
ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একজন চিফ প্রসিকিউটর আমাদের বাংলাদেশে অতি দ্রুত আসতেছে। অন্যদিকে আসার পরে আমাদের বাংলাদেশে যারা নাকি গণহত্যা চালাইছে আওয়ামী লীগের উপরে, আপনার পুলিশের উপরে, যারা নাকি মানে এই পর্যন্ত আর কি গণহত্যা শিকার হয়েছে, সবাইকে কবর থেকে লাশ উঠাবে এই জাতিসংঘ এবং ময়না তদন্ত করবে। তারপর যে রিপোর্টটা যখন আসবে তখন আপনি কল্পনা করতে পারেন প্রতিটা হত্যা, প্রতিটা লাশের ময়না তদন্ত হিসাব চাইছে এই জাতিসংঘ ডক্টর অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের কাছে। এবং যখন নাকি দেখলো যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের বন্ধু বান্ধবরা কিংবা তাদের বন্ধু বান্ধবদের আপনার মানে ঘাড়ের ভিতরে দইরা আপনার ডোনাল্ড ট্রাম্প আটকায় ফেলছে, তখন কি এই আপনার কি বলে এই আপনার ডেভিড হান্ট নামে একটা আইন করে কি সমস্ত কিছু দাবিয়ে রাখার চেষ্টা চালায় এই অন্তর্বর্তীকালে সরকার। তাই তো বলি যে হঠাৎ করে এই ডেভিড হান্ট কেন চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার। আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না, 1971 সালে আপনারা ঠিক আমার এক্স্যাক্টলি আর কি টোটালি আর কি সময়টা আমার মনে আসতেছে না, সেটি হচ্ছে পাকিস্তানের আমলে যখন নাকি শেখ মুজিবুর রহমান আপনার একটা চাইছিল, বাংলাদেশটাকে স্বাধীন করতে চাইছিল, তখন কি এই পাকিস্তানি হানাদার বাহিনীরা আপনার কি বলে এই লাইট সার্চ নামে একটা কি আমাদের বাংলাদেশে একটা আপনার তদন্ত চালায়। সেই তদন্তের মাধ্যমে বাংলাদেশে আপনার হাজার হাজার মানুষ মারছে এই আপনার এই পাকিস্তানি বাহিনীরা। এবং 1971 সালের সেই পর থেকে 2025-এ আইসা ডেভিড হান্ট নামে আপনার মানে জরুরি অবস্থানে ডক্টর ইউনূস যায়। ডেভিড হান্ট নামে যদি আমরা চালাতে পারি তাহলে বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে বা যারা নাকি এটার প্রমাণ আছে, প্রুফ আছে, সমস্ত কিছু কি দমিয়ে রাখার চেষ্টা চালায় এই অন্তর্বর্তীকালে সরকার। তাই তো বলি যে হঠাৎ করে বাংলাদেশে কেন এই ডেভিড হান্ট চালাইলো। এখন বুঝতে পারতেছেন এই ডেভিড হান্ট তারা কেন চালাচ্ছে? এটা আপনার রিজন কি? রিজন হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার বন্ধু বান্ধব আছে, আইসিসির প্রধান আপনার মিস্টার করিম খান কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর আছে, সবাইকে কি আপনার বাজেয়াপ্ত করে কিংবা আইনের আওতায় আনতেছে এই আপনার ডোনাল্ড ট্রাম্প। এটার জন্যই জাতিসংঘ যখন নাকি আপনার কিংবা এই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমাদের বাংলাদেশে নতুন কোন আপনার আইসিসির প্রধান আসবে বা আপনার পাঠানো হবে কিংবা আপনার কোন চিফ প্রসিকিউটরকে আমাদের বাংলাদেশে পাঠানো হবে, যখন নাকি এটা তদন্ত করে দেখবে কিংবা আপনার রাষ্ট্রদূতকে পাঠানো হবে, যখন নাকি সমস্ত কিছুকে আপনার ইনকোয়ারি করে দেখবে, তখন তো এই অন্তর্বর্তীকালে সরকার তো ফেঁসে যাবে, তাই না? এটার জন্যই, এটাকে দমিয়ে রাখার জন্যই এই ডেভিড হান্ট নামে একটা কি আপনার সার্চ লাইট 1971 সালের মতো সেই পাকিস্তানের মতো সার্চ লাইট আর এই 25 আইসা ডেভিড হান্ট তৈরি হয় না, যাতে সমস্ত কিছু দমিয়ে রাখা যায়। আরে ডক্টর ইউনূস ফেসে গেলেন না, ফেসে গেলেন। 12টা বাজবে, 12টা কি বাজবে, প্রত্যেকটার 12টা বাজবে। এই ডক্টর ইউনূসকে ভাবছিলাম যে উনি ভালো মানুষ, কিন্তু এই বইরা খাটাসের ভিতরে যে এত শয়তানি, এত কিছু জানতাম না। তবে দর্শক বন্ধুরা, এটা ক্লিয়ার যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি কি গুরুতরভাবে ফেঁসে যাচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আইসিসির যে আপনার যারা নাকি ছিল সাবেক, সবাই তো ফাঁসতেছে, অন্যদিকে ডক্টর ইউনূসও ফাঁসতেছে জাতিসংঘকে ইগনোর করার জন্য। যে আপনার 5 আগস্টের পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এইগুলা কেন বিচার হবে না কিংবা এটার রিপোর্ট কেন দিচ্ছে না এই অন্তর্বর্তীকালে সরকার, কেন দিচ্ছে না? কিংবা আইন করে এদের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না? কারো উপরে যদি জানের হামলা আসে সে থানায় গিয়ে জিটি করতে পারবে না, আর পুলিশ প্রশাসনের কোনো সহায়তা নিতে পারবে না? কেন করে? যখন নাকি প্রশ্নটা আসবে তখনই তো 12টা বেজে যাবে এই বুইরা খাটাসদের। দর্শক বন্ধুরা, এটা ক্লিয়ার যে জাতিসংঘ থেকে বড় একটি বাম্বু আসতেছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের প্রতি। এবং তিনি কি যখন নাকি প্রপার ভাবে সমস্ত কিছু তদন্ত করা হবে বা ইনকোয়ারি করা হবে, তখন দেখবে যে না, এরা তো নিজেরা গণহত্যা চালাইছে, জামাত শিবির কিংবা বাংলাদেশে জঙ্গি হামলা করছে এই ডিজিটাল যুগে আইসা, তখনই তো কে গ্রেফতার হবে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, কার বিচার কোন জায়গায় হয় বলা যায় না। বুঝেন নাই কি? পুরা ঘইরা গেছে, পুরা কি খেলা ঘইরা গেছে। মোদি এবং ট্রাম্প বৈঠকের পরে যে আশা করা হচ্ছে যে মোদি এবং ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হবে 15 তারিখ, আর সেই 15 তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পুরা চিত্রটা জনগণের মধ্যে, মানুষের মধ্যে ফুটে উঠবে এবং বাস্তবিক অর্থে সেটা কার্যক্রম শুরু হবে বলে আমরা মনে করি, আমরা আশা করছি। আমরা যদি কিছু লক্ষণ দেখি, কিছু বিষয় যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা বিষয়টি স্পষ্টতই আমরা দেখতে পাবো যে আসলে কোন দিকে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হতে যাচ্ছে এবং কিভাবে সেটি পরিবর্তন হতে যাচ্ছে।
যে আমরা যদি দেখি যে দেখেন যে বাংলাদেশের বেসিক্যালি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন ডোনাল্ড লু। ডোনাল্ড লু হচ্ছেন বেসিক্যালি একজন চাইনিজ বংশোদ্ভূত একজন নাগরিক, যার কারণে ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো না থাকে, সেই জন্য উনি কাজ করেছেন। এবং উনি যে কাজটি করেছেন যে ইন্ডিয়ার সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক ভালো, পাকিস্তানের যেহেতু সাথে সম্পর্ক খারাপ, উনি পাকিস্তানের পক্ষে হয়ে এবং চায়নার পক্ষে হয়ে কাজ করেছেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের বিপরীত কাজ করেছেন, যার জন্য বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং সে বাংলাদেশের সরকার পতনে ডোনাল্ড লু অনেক বড় অবদান রেখেছেন। তাই সবচেয়ে আশার বিষয় যেটি হচ্ছে এখন, যে সেটি হচ্ছে যে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর। সে পল কাপুরকে, পল কাপুর হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত। তাহলে আপনারা সিগন্যালটা বুঝতে পারছেন যে রাজনীতিটার কোন দিকে টার্ন নিচ্ছে। চাইনিজ বংশোদ্ভূত যে ছিল ডোনাল্ড লু, উনি বাদ যাচ্ছেন। এখন ডোনাল্ড লুর পরিবর্তে ওনার স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর। পল কাপুর হচ্ছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত। তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো এক ধাপ উন্নতি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখার অনেকটা চেষ্টা করবে, এটি আপাতত বোঝা যাচ্ছে। তারপরে আরেকটি বিষয় যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন তুলসী গ্যাবার্ড। সে তুলসী গ্যাবার্ড হচ্ছে একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং তুলসী গ্যাবার্ডের সাথে অলরেডি মোদি এবং তুলসী গ্যাবার্ড একটি বুধবারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যেহেতু দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি হচ্ছেন পল কাপুর, একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড, একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, এবং 15 তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হচ্ছে মোদির, অলরেডি তুলসী গ্যাবার্ডের সাথে বৈঠক হয়েছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইউনূসের দিন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশে ইউনূসের চ্যাপ্টার ক্লোজ হতে যাচ্ছে, কারণ ইন্ডিয়ার জন্য বাংলাদেশের রাজনীতি যে রকম পরিমাণ একটা হুমকি স্বরূপ হয়ে গেছিল, উগ্রবাদী মৌলবাদীদেরকে ইউনূস পেট্রোনাইজ করে যেভাবে ইন্ডিয়ার সাথে একটি যুদ্ধ ভাব তৈরি করেছিল, সেই জায়গা থেকে আশা করি যে একটি অবসান হচ্ছে, ইউনূসের যুগের অবসান হচ্ছে আশা করা যাচ্ছে আপাতত। তারপরে আমরা যদি আরো কিছু বিশ্লেষণ করি, দেখি যে ইউএসএইড এর 2 জন কর্মকর্তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং এটি একজন মার্কিন একদম সেলিব্রিটি মার্ক বেঞ্চ, উনি এটি একদম তথ্য উপত্য সহ উপস্থাপন করেছেন যে ইউএসএইড বাংলাদেশে ফান্ডিং করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। আর এই জন্য ট্রাম্প প্রশাসন এসেই ওই 2 জন কর্মকর্তাকে ওইখান থেকে ইউএসএইড থেকে বরখাস্ত করা হয়েছে। তার মানে হচ্ছে আপনারা যদি দেখেন যে তাদের মনোভাব এবং অ্যাকশন দুইটার সমন্বয় করে যদি দেখেন, তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হয়েছিল, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মনে করে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে বাংলাদেশে বেসিক্যালি সরকার উৎখাতের জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল, একটি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে এবং ভারত বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, সেটি ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আর সেই বিষয়গুলো নিয়ে 15 তারিখ মোদি এবং ট্রাম্পের বৈঠকে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে এবং সেই প্রেক্ষাপটে আশা করা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই মৌলবাদী ইউনূসের একটা সাংঘর্ষিক একটা মনোভাব তৈরি হয়েছে, সেই জায়গা থেকে একটু উত্তরণ ঘটে আশা করি যে আওয়ামী লীগের আবার পুনর্বাসন হতে পারে। তো আমরা ধরে নিতে দেখার বিষয় যে আওয়ামী লীগের পুনর্বাসনটা কিভাবে হয়, সেটা সরকার পুনর্বহাল হয় না নির্বাচনের মাধ্যমে হয় না কোনো পট পরিবর্তনের মাধ্যমে হয়, এখন সেটা হচ্ছে দেখার বিষয়। বাট আপাতত এইটুকু মনে হচ্ছে ইউনূসের দিন শেষ, ইউনূস আর থাকতে পারবে না, ইউনূসের উপরে একটা চাপ আসছে, ইউনূস এখান থেকে বিদায় নিতে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই 2টা ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আজকে যে চাঞ্চল্য ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ক্ষমতা থাকাকালীন আজকে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।